যে রাহুল গান্ধী একসময় ডায়লগ দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী তার এত সাহস নেই যে রাহুল গান্ধীর চোখে চোখ রেখে কথা বলবে। সেই রাহুল গান্ধী আজকে কি করছেন দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন অষ্টাদশ লোকসভার যে স্পিকার পদে দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে বসতে চলেছেন বা বসলেন ওম বিড়লা, যিনি এবারের 2024 লোকসভা নির্বাচনে ভোটাভুটির দ্বারা কিন্তু দ্বিতীয়বার তিনি স্পিকার পদে বসলেন এবং বিজেপির সেই সাংসদ যাকে নরেন্দ্র মোদী চয়ন করেছিলেন, নরেন্দ্র মোদীর পছন্দের সেই স্পিকারকে যখন একদম স্পিকারের আসনে বসাতে যাচ্ছেন তার পেছনে পেছনে রাহুল গান্ধী দেখুন, মোদীর পেছনে ওম বিড়লাকে সাথে নিয়ে তিনি এগিয়েছেন আজ এবং স্পিকারের যে আসন সেই আসনে সসম্মানে বসিয়ে দিয়ে আসলেন, মোদীর পিছনে পিছনে গেলেন এবং ঠিক মোদীর সাথে সাথে তার পিছনে পিছনে আসলেন। অর্থাৎ এই যে পরিবর্তন যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চায়ওয়ালা বলে কটাক্ষ করতেন, সেই চায়ওয়ালার ক্ষমতা দেখুন, সেই চায়ওয়ালারই সঙ্গ ধরেছেন এবার রাহুল গান্ধী, তার পেছনে পিছনে গেলেন এবং সংসদের যিনি স্পিকার, লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি, নরেন্দ্র মোদী তার নাম উল্লেখ করেছিলেন, তাকে একদম স্পিকারের আসনে পৌঁছে দিয়ে আসলেন, নরেন্দ্র মোদীর সাথে সাথে গেলেন, নরেন্দ্র মোদীর সাথে সাথে আসলেন। এই হচ্ছে ভারতের সংবিধানের যে ফর্মুলা, ভারতের সংবিধানের যে নিয়মাবলী তা কিন্তু মানতে হবে, শাসক থেকে বিরোধী প্রত্যেককেই মানতে হবে। আজ কিন্তু সৌজন্যের যেন একটা মালা, সেই মালাতে শাসক বিরোধী শীর্ষ নেতৃত্ব যারা, তারা কিন্তু সেই মালাতে ঐক্য বন্ধনে যেন ঐক্যের মালায় গেঁথে গেছেন। এবং আরও যে একটা জিনিস আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, ঘাটালের সাংসদ, তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, তিনি কি বলছেন একবার শুনে নিন। লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে 3 বারের জন্য জিতানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। আরেকজন তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান, প্রসিদ্ধ ভারতীয় ক্রিকেটার এবং ইউসুফ পাঠান, যিনি বহরমপুর থেকে তৃণমূলের সাংসদ, বিজয়ী সাংসদ, তিনি কি বলছেন একবার শুনে নিন। पठान यूसुफ खान, जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा। जय हिंद, जय बांग्ला, जय गुजरात। অর্থাৎ লোকসভা যে সংসদীয় শপথ গ্রহণ ছিল, সেক্ষেত্রে আপনাদের সামনে দুটো জিনিস আমি দেখালাম, আপনারাও অনেকেই দেখেছেন। দীপক অধিকারী তৃণমূল সাংসদ এবং ইউসুফ পাঠান তৃণমূল সাংসদ, ওনারা কিন্তু জয় হিন্দ বলবেন, ঈশ্বরের নামে শপথ নেবেন, ভারত মাতার জয় বলবেন না, কিন্তু জয় বাংলা বলবেন। এই জয় বাংলা, এটা তো বাংলাদেশের স্লোগান, এটা কি ভারতের স্লোগান? নিশ্চয়ই নয়। ভারতের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সেখানে জয় বাংলা বলছেন। এই জয় বাংলাতে আপত্তি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে সরকার গঠন হতো এবং সেক্ষেত্রে যদি লোকসভার সদস্যপদ শপথ গ্রহণ, সেক্ষেত্রে কি তাহলে পুরো সিস্টেম পাল্টে দেওয়া হতো? ভারতের সংবিধানের নামে যে শপথ গ্রহণ, সেক্ষেত্রে লোকসভার সদস্য পদের যারা সংসদ প্রার্থী যারা শপথ নিতেন, তাহলে কি তারা এই ভারত নামটাই ভুলে দিতেন? যে ভারতীয় বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি যে নিষ্ঠা এবং একাগ্রতা পোষণ করবেন, সেক্ষেত্রে কি ভারত নামটাই মুছে দেওয়া হতো, ভারতবর্ষের নাম পরিবর্তন করে দেওয়া হতো এবং সেক্ষেত্রে কি জয় বাংলা দিয়ে শুরু করা হতো? জয় গুজরাট, জয় বাংলা বলছেন, তো ভারত মাতার জয় বলছেন না কেন? আপনারা বলুন না, জয় বাংলা, জয় গুজরাট। আবার তো আসাদুদ্দিন ওয়াইসি, আপনাদের জোট সমর্থনকারী আসাদুদ্দিন ওয়াইসি AIMIM সাংসদ, তিনি আবার জয় ফিলিস্তিন। তো ভারত মাতা, যারা ভারতের সংসদ, তো ভারতের সাংসদরা তারা ভারত মাতার নাম নিচ্ছেন না, কমপক্ষে ভারত মাতার নাম না নিলেও জয় ভারত তো বলা যায়, জয় ভারত বলা যায়। অর্থাৎ ভারতের প্রতি এই যে একটা
হিংসা নাকি ভারতের প্রতি দ্বিচারিতা, কোন ধরনের মানসিকতা? এবং এইসব মানসিকতায় সংসদ যারা, তারা আমাদের রাষ্ট্র ভারতের সত্যিই কি রাষ্ট্রবাদী হিসেবে তারা কাজ করবে? এই প্রশ্ন কিন্তু একটা থেকে যাচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্স বা বিরোধীরা কোনোদিন যদি ক্ষমতায় আসে পরবর্তীকালে, তারা কিন্তু ভারতীয় সংবিধানটুকু আর হয়তো বলবেন না, হয়তো বা জয় বাংলার সংবিধান বলে বসে থাকবেন, গুজরাটের সংবিধান বলে বসে থাকবেন, সেদিকেও কিছু একটা ইঙ্গিত পাচ্ছি আমরা, নাকি সন্দেহ সেটাই এখন দানা বেঁধেছে, একটা সন্দেহ দানা বাঁধছে যে কী হচ্ছে সংবিধানের শপথ গ্রহণকারী যারা। এবার আসি রাহুল গান্ধীর যে বিষয়। রাহুল গান্ধী তিনি বলেছিলেন, মোদিকে কটাক্ষ করে বারবার বলতেন আর মোদিকে কোণঠাসা করার চেষ্টা করতেন যে চাই বেলা দেশকে প্রধানমন্ত্রী হয়ে নেই सकता है। সেই প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী যিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে যখন আজকে দেখা গেল 26 জুন ঐতিহাসিকভাবে 1976 সালের পর ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচিত হলেন এবং মৌখিক ভোটেই কিন্তু ওম বিড়লা তিনি জিতে গেলেন। মৌখিক ভোটেই কিন্তু তিনিই আবার স্পিকারের দায়িত্ব নিলেন বা তিনি জয়ী হলেন দ্বিতীয়বার ওম বিড়লা স্পিকার পদে। এবং অবশ্যই নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী লোকসভার স্পিকার, এবং তাকে একদম স্পিকারের আসনে বসানোর জন্য নরেন্দ্র মোদীর সাথে নরেন্দ্র মোদীর পেছনে এবং সাথে যাচ্ছেন রাহুল গান্ধী, আবার স্পিকারের আসনে তাকে সসম্মানে বসিয়ে দিয়ে আসলেন নরেন্দ্র মোদীর সাথে রাহুল গান্ধী। তো এই হচ্ছে রাহুল গান্ধী, তার পরিবর্তন, তার মধ্যে পরিবর্তন, অর্থাৎ রাজনৈতিক পাটাতন, পরিবর্তন, এটাই হচ্ছে রাজনৈতিক পাটাতন। বিভ্রান্ত হবে জনতা, নয় কখনো প্রশাসনের শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন না। বিভ্রান্ত হচ্ছে যারা রাজনীতিটাকে বোঝেন না, যারা রাজনীতি বোঝেন না, বিরোধিতার চরম বিরোধিতার এমনই পর্যায়ে তারা পৌঁছে যাচ্ছেন যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, লড়াই করছে, মারামারি করছে, একে অপরকে সুযোগ সুবিধা দিচ্ছেন না যেখানে শাসক দল রয়েছেন বা এলাকা ভিত্তিক। তো এইগুলো না করে আমার মনে হয় এই সৌজন্যতা যে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী আজকে তারা যেভাবে হাত মেলালেন এবং একসাথে যাওয়া আসা, একজন স্পিকারকে সসম্মানে তার আসনে পৌঁছে দেওয়া, তো এই দৃশ্যটা অন্ততপক্ষে দেখে রাজনৈতিক ক্যাডার যারা রয়েছেন, নিচু তলার গ্রাসরুটের কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এবার শুধরে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের শীর্ষ নেতৃত্ব কিভাবে আপনাদের পরিচালনা করছে জানি না, তবে আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, এটা নির্দেশ নয়, এটা অনুরোধ যে রাজনীতিটাকে বুঝুন। কারণ রাজনীতি হচ্ছে পরিবর্তন, এটা রাজনৈতিক পাটাতন, পরিবর্তন। বিভ্রান্ত হচ্ছে জনতা, নয় কোনো দিন প্রশাসন। কখনো প্রশাসন কিন্তু বিভ্রান্ত সেইভাবে হচ্ছেন না। প্রশাসনের শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে সৌজন্যতা দেখুন। তো আপনারা গ্রাসরুটের যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা দলের হয়ে কাজ করছেন, তো তাদের মধ্যে সৌজন্যতা বজায় থাক। রাজনীতি থাকবে, ধর্মনীতি থাকবে, অর্থনীতি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সৌজন্যের নীতিটা কিন্তু অবশ্যই প্রথম থাকতে হবে। নাহলে রাজনীতিটা বোঝার পর যা শীর্ষ মহলে রাজ করবে, আর আপনারা রাজনীতি না বুঝে শুধুমাত্র শাসক বিরোধী দলের ঝান্ডা নিয়ে মারামারি করবেন, ভোট পরবর্তী হিংসার শিকার হবেন, আমার মনে হয় সেগুলো একদম মূর্খামির কাজ হবে। নমস্কার, সাথে থাকুন, দেখতে থাকুন, নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল TV 15।